সব পেশেন্টেই রিহ্যাবিলিটেশন 100% হতে পারে, পসিবল নাও হতে পারে, কিন্তু কিছু একটা লিমিট অবধি আমরা রিহ্যাবিলিটেট করলেই পেশেন্টে, যেরকম আমি আগে বললাম, কোন একটা পেশেন্টে যদি পা বাদ দিয়ে দেয়, ও হাঁটতে নিশ্চয়ই হতে পারে পারবে না, কিন্তু আমি ওকে সাপোর্ট দিয়ে একটু হাঁটাতে পারলেই একটু কিছুটা কাজ সম্পন্ন। ব্যাক টু লাইফ আনা ইজ দ্য এম। বেসিক্যালি একটা ওরাল হেড নেক ক্যান্সারের ট্রিটমেন্টের আমাদের পুরো এম এর লাস্ট চলে আসছে রিকনস্ট্রাকশন, রিহ্যাবিলিটেশন, কোয়ালিটি অফ লাইফ। কেন? we want to send the patient back to his office or back to whatever work the patient used to do, so that the patient should be again back to life. আচ্ছা, এই রিকনস্ট্রাকশন হওয়ার পর Rehabilitation. রিহ্যাবিলিটেশন হতে মানে টোটাল ব্যাপারটাকে আবার ঠিক জায়গায় পৌঁছে দিতে মোটামুটি কোয়ালিটি অফ লাইফ যে কথাটা আপনি বলছিলেন, মোটামুটি কতদিন সময় লাগে? দেখুন, দিস ইজ আ ভেরি ট্রিকি কোশ্চেন, কেন কি প্রত্যেক পেশেন্টের ডিফারেন্ট, পেশেন্ট স্পেসিফিক হয়ে যায়। কেন কি কত বড় স্টেজে পেশেন্ট প্রেজেন্ট করে, যত অ্যাডভান্স স্টেজে পেশেন্ট প্রেজেন্ট করবে তত ডিফিকাল্ট হয়ে যাবে রিকনস্ট্রাকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড অবভিয়াসলি কোয়ালিটি অফ লাইফ হেন্স। সো মতলব ইফ দ্য পেশেন্ট ইজ নট রিসিভিং এনি রেডিওথেরাপি, মানে স্টেজ 2 পেশেন্ট বা এরকম কিছু, then we can definitely think of rehabilitation very quickly. After 2 months healing, everything is over, we can start thinking of rehabilitation. But যদি কোনো পেশেন্টের রেডিওথেরাপি করতে হচ্ছে, why is radiotherapy done? So that the cancer ফেরত আসার রিস্কটা কমে যায়। যদি রেডিওথেরাপি বা অ্যাডজুভেন্ট কোনো ট্রিটমেন্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে আফটার দ্য রেডিওথেরাপি ট্রিটমেন্ট ইজ ওভার, মিনিমাম 6 months to 1 year ওয়েট করা একটা প্রয়োজন থাকে। কিন্তু কোনো কোনো স্পেসিফিক কেসেস, যেখানে অবচুরেটর প্রসেসেস বললাম খোলা পড়া, ওটা তৈরি করার জন্য 3 মাস পরেই আমরা ডেফিনেটিভ অবচুরেটরের জন্য প্ল্যান করা যেতে পারে। সো ইট ইজ ভেরি পেশেন্ট স্পেসিফিক। আর নিউয়ার ট্রিটমেন্টের মধ্যে যেরকম আমি আপনাকে বলছিলাম কি পা থেকে হাড় নিয়ে আমরা এই চোয়ালটা আবার তৈরি করতে পারি, বা উপরের চোয়ালটাও আবার তৈরি করতে পারি। And if we are thinking of rehabilitation since day one and the patient is also willing, তো যখন ওই পা থেকে হাড় নেওয়া হচ্ছে তার ওটির সময় ওখানে ডেন্টাল ইমপ্লান্ট লাগিয়ে দেওয়া যেতে পারে, সো দ্যাট আফটার 6 months ওর উপরে দাঁত দেওয়া হবে। মানে we can think of that, but not routinely practiced, because our country is filled of different socio-economic status of people, na? So everyone might not be affordable, but আচ্ছা, that আপনি এই time, পয়েন্টটা বললেন বলে আমি জানতে চাইছি এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে মানে খরচ কিরকম? so we have different schemes from the government, state government, central government, and we try to help the patients through those schemes, including our West Bengal স্বাস্থ্য সাথী দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। and এমনি যদি কোনো পেশেন্ট ক্যাশ দিয়ে খরচা করাতে চাইছে, ডিপেন্ডস अगेन অন দ্য স্টেজ অফ দ্য ট্রিটমেন্ট। সো আমরা স্বাস্থ্য সাথী দিয়ে রেগুলার করছি, পেশেন্টের ইন্স্যুরেন্স থাকলে সেটাও করা যেতে পারে। মানে যে প্রসেসটার কথা আপনি বলছেন, the problem is it is little time taking. যদি ছোট স্টেজে আছে, আমরা 3-4 ঘন্টা অপারেশন করলাম, পেশেন্ট 2-3 সপ্তাহে ঠিক হয়ে গেল। বড় স্টেজে যখন পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করছে, আমাকে 8-10 ঘন্টা অপারেশন করতে হচ্ছে, পেশেন্টের ঘা শুকোতে 4 সপ্তাহ লেগে যাচ্ছে, কোনো কোনো সময় 6 সপ্তাহ লেগে যাচ্ছে, তারপরে পেশেন্টকে রেডিয়েশন করতে হচ্ছে, যেটা 1 মাস 1.5 মাস লাগে, সঙ্গে সঙ্গে যদি আরো অ্যাডভান্স আছে কেমো দিতে হচ্ছে, সেটা রেডিয়েশন সঙ্গে সঙ্গে। তো এতগুলো চিকিৎসা হলে খরচা তো মোটামুটি হয়, and that is why we are very thankful for all these government schemes, that that we are able to help as a private practitioner, also we are able to help every society of the people, like patient যদি পেমেন্ট করে করতে চাইছে, we are able to help, insurance we are able to help, and গরিব পেশেন্টদেরকে আমরা স্বাস্থ্য সাথী দিয়ে করতে পারছি। So that is a good thing that the government has done to us. এতক্ষণ যে ট্রিটমেন্ট প্রসেসটা শুনছিলাম, শুনে ঘাবড়ানোর মতো কিন্তু কিছু নেই, কারণ প্রত্যেকটা ট্রিটমেন্টের মধ্যে কিন্তু একটা জটিল ব্যাপার থাকে, কিন্তু সেই জটিলতাটা চিকিৎসকদের বুঝতে দেওয়াই ভালো। সে বিষয়ে শুধু সচেতন থাকাটা রোগীদের ক্ষেত্রে উচিত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রিকনস্ট্রাকশন এবং রিহ্যাবিলিটেশনের বিষয়টা আমরা জানলাম, সেক্ষেত্রে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এবং সেটা এক্সপেন্সিভ হতে পারে, নাও হতে পারে। সেক্ষেত্রে কোন স্টেজে রয়েছে পেশেন্ট তার উপরে, এটা খুবই পেশেন্ট স্পেসিফিক। আচ্ছা, আমরা নেক্সট যে প্রশ্ন যাবো, এই যে কোয়ালিটি অফ লাইফের কথা বলছি, যদি একদম আর্লি স্টেজে ধরা পড়ে, সেক্ষেত্রে কি আমরা একদম সেই কোয়ালিটি অফ লাইফটা আমরা পেতে পারি? ডেফিনেটলি, যদি স্টেজ ডেফিনেটলি পেশেন্ট যদি স্টেজ 1 বা 2 এর ভালো করে অপারেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন হয়েছে, অনেক পেশেন্ট আছে আমাদের যে দে আর ব্যাক টু নর্মাল লাইফ
আর রিকারও করেন? দেখুন, রিকার করা, দ্যাট ইজ হোয়াট দ্য নেক্সট টপিক ইজ, ফলো আপ। ওইখানে আমরা ডিসকাস করতে পারি। রিকার করা তো আমাদের হাতে নেই, এই মতলব ডক্টরের হাতেও নেই, পেশেন্টের হাতেও নেই। তার উপরে ডেফিনেটলি দ্যাট ইজ ওয়াই ফলো আপ ইজ ইম্পর্টেন্ট। না, এই রিজনটা কি বোঝা গেছে যে কি কারণে রিকার করে? দেখুন, কি কারণে ক্যান্সার হচ্ছে ওই রিজনটা প্রথম আগে জানা উচিত, ঠিক আছে? ক্যান্সার নানা রকম কারণে হতে পারে। মুখের ক্যান্সার স্পেশালি যখন আমরা আলোচনা করছি, দ্য মেইন কজেটিভ এজেন্ট ইজ টোব্যাকো ইন এনি ফর্ম, সুপারি, পান, এভরিথিং, ঠিক আছে? এছাড়া শার্প টিথ, পুয়ার হাইজিন, জেনেটিক্যাল প্রিডমিনেন্স। একবার যে পেশেন্টে একবার ক্যান্সার হয়ে গেছে বা প্রি ক্যান্সার সাইন আছে, অনেক সময় কি হয় কি যে পেশেন্ট সুপারি খাচ্ছে ওর প্রি ক্যান্সার সাইন আছে, ও জানে প্রি ক্যান্সার সাইন আছে, ওকে অনেক ডাক্তার বলেছে প্রি ক্যান্সার সাইন আছে, কিন্তু 10-20 বছর ও ছাড়ছে না নেশাটা। তারপরে যখন ক্যান্সার হয়ে গেছে আমার কাছে এসছে। প্রি ক্যান্সার নানা রকম টাইপে হয়। একটা হয় কি পুরো মুখে আছে, কিন্তু পুরো মুখে প্রি ক্যান্সার, দ্যাট ইজ ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, ইটস আ কন্ডিশন, পুরো মুখে আছে। এবার এই জায়গাতে আমার কি ক্যান্সার হয়েছে, এই জায়গায় হয়নি, ঠিক আছে, কিন্তু প্রি ক্যান্সার তো আছে। তারপরেও যদি পেশেন্ট সতর্ক না হয়, তবে তো কি, অনেক পেশেন্ট স্পেশালি ফ্রম দ্য লোয়ার সোশিও ইকোনমিক, ইভেন ফ্রম দ্য আপার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, অপারেশনও করে নিয়েছে, সবকিছু করে নিয়েছে, ফলো আপে আসছে না, নেশা আবার জয়েন করে নিয়েছে, আবার নেশা ধরে নিয়েছে, বা হাইজিন, ডেন্টাল হাইজিনও মেনটেন করছে না। তো এইসব যা রিস্ক ক্যাটেগরি থেকে আমাদেরকে পেশেন্টকে সরাতে হবে। আমাদের আমাদের মানুষের হাতে কি আছে, আমরা রিস্ক ক্যাটেগরিতে কম করে রাখতে পারি, ঠিক আছে? যে কোনো ক্যান্সার আমরা জানি কি যে কোনো সময় আবার ডিস্টার্ব করতে পারে। আমাদের চিকিৎসার এম আছে কি পেশেন্টকে একবারের জন্য ডেফিনেটলি ক্যান্সার ফ্রি করে দেয়া, সার্জারি এম এটা আছে। তারপরে যদি হাই স্টেজ এসছে, রেডিয়েশন কেমোথেরাপি দিয়ে আবার না আসার চান্সটাকে কমিয়ে দেওয়া। এবার রেকারেন্স হওয়ার চান্সটা স্টেজ অনুযায়ী আছে, স্টেজ 1 এর রেকারেন্স হওয়ার চান্সটা কম আছে, স্টেজ 4 এর রেকারেন্স হওয়ার চান্সটা বেশি আছে। কিন্তু যেহেতু বেশিরভাগ পেশেন্ট এই রোগটা ফেরত আসে না, তাই আমরা এরকম চিকিৎসা রেগুলারলি পেশেন্টদের জন্য করি, হ্যাঁ না? অ্যান্ড তারপরে পেশেন্টকে ফলো আপে রাখা হয়, পেশেন্টকে সময় অনুযায়ী ডাকা হয় কি প্রথম কয়েক মাস 1 মাস করে আসবে, তারপরে 3 মাস করে আসবে, তারপরে আমার প্র্যাকটিস আমি 6 মাস ফিক্স করে দিই কি প্রত্যেক 6 মাসে আসতেই হবে পেশেন্টকে। কেন? বা পেশেন্টের কোনো সমস্যা হলেও তাড়াতাড়ি নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারে। কেন এটা করা হচ্ছে কি, যদি কোনো সময় কোনো একটা রেকারেন্স ছোট্ট রূপে দেখা গেল, আমি আবার ঠিক করে চেষ্টা করতে পারি, আবার অপারেট করে বা আবার অন্য মডালিটির ট্রিটমেন্ট ইউজ করে পেশেন্টকে আবার সুস্থ করার চেষ্টা করা যেতে পারে। সো রেকারেন্স ইজ নট ইন আওয়ার হ্যান্ড, উই ক্যান ডেলিভার আওয়ার বেস্ট and then the rest body and God decides in this disease. একেবারেই। তাহলে সেক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর যেহেতু থেকে যাচ্ছে, তাই চিকিৎসকরা যেরকম পরামর্শ দিচ্ছেন, যা যা করতে নিষেধ করছেন, সেটা কিন্তু শোনাটাই বাঞ্ছনীয়। তার কারণ আমরা যদি আমাদের নিজেদেরকে সংযত করতে না পারি, একটু সচেতন না হই, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আবার রিকার করতে পারে, আবার নতুন করে আসতে পারে। ফলে সেক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করাটা মনে হয় জরুরি। আচ্ছা, এই যে ফলো আপের কথা আমরা বলছি, ফলো আপের কি প্রসেস? যেরকম এক্ষুনি আমি বললাম কি we basically oral cancer is very easy to diagnose and see, because it is in the mouth generally, or in the organ that we can see with our eyes and we can palpate with our fingers and see. অন্য ক্যান্সারে খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময় ধরা, লেট স্টেজে ধরা যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই অল দিস ফেসবুক লাইভ সেশনস যা আমরা আগেও করলাম বা অন্য ক্যাম্প বা যা যা আমরা করি, আমি সবাই পেশেন্টকে এটাই জানাই কি সতর্ক থাকা উচিত। আপনি ডাক্তারের ছোট্ট স্টেজেই ধরা খুবই আসান ওরাল ক্যান্সার, চোখে দেখেই বোঝা যায় কি হ্যাঁ এটা সাসপেক্টেড, বিকজ উই ক্যান সি দ্যাট অর্গান উইথ আওয়ার আইজ অ্যান্ড মাউথ। সো ফার্স্ট ওয়ে অফ ফলো আপ ইজ ক্লিনিক্যাল এক্সামিনেশন, মানে আমি চোখে দেখবো, হাত দিয়ে প্যালপেট করে দেখবো। তারপরে যদি আমার দরকার হয় আমি কোনো সময় আলট্রাসোনোগ্রাফি করাতে পারি, সিটি স্ক্যান করাতে পারি। কোনো হাই স্টেজ ক্যান্সারে যখন আমরা চিকিৎসা করেছি, ওর যদি দরকার হয় বা কোনো সন্দেহের অন্য পেশেন্টেও যদি আসে, আমরা হোল বডি পেট সিটি স্ক্যান করাতে পারি। কোনো সন্দেহজনক লিশন যদি দেখা গেল, আমরা বায়োপসি করে ওটাকে কনফার্ম করতে পারি। সো দিজ আর দ্য অপশনস ইন ফলো আপ দ্যাট টু মনিটর দ্য পেশেন্ট। জেনারেলি বেশিরভাগ পেশেন্টে কিচ্ছু করতে হয় না, ওরা আমার চেম্বারে বা হসপিটালে আসে, আমাকে দেখিয়ে হাসি খুশি বাড়ি চলে যায়। দ্যাট ইজ হোয়াট ইজ ফলো আপ। ওরাও খুশি আছে কি কিছু পেশেন্ট ভালো সুস্থ আছে, আমিও খুশি আছি কি আমার পেশেন্ট ভালো সুস্থ আছে।
সো একটা রেগুলার, আর টুকটাক যা অসুবিধা পেশেন্টে আছে তার জন্য আমরা ওষুধপত্র দিয়ে দিই। বেশ, তার মানে সেক্ষেত্রে ফলো আপের ক্ষেত্রে যে অনেকে ভয় পাচ্ছেন যে আবার প্রচুর টেস্ট করতে দেবে, বিরাট খরচা সাপেক্ষ, নট অ্যাট অল। সেক্ষেত্রে চিকিৎসকও কিন্তু অনেক সময় জাস্ট চেক আপ করেও বলে দিতে পারেন যে আপনি ভালো আছেন। ওরাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা রয়েছে, যেহেতু আমরা চোখে দেখতে পারি এবং আমরা নিজেরাও হাত দিয়ে ফিল করতে পারি বা টাচ করে বুঝতে পারি, সেক্ষেত্রে কিন্তু সেটা আবার নতুন করে কোনো রকম ভাবে বাড়ছে কমছে কিছুটা হলেও বাহ্যিকভাবে বোঝা সম্ভব। আমরা ফলো আপের কথাটাও আহ, আজকের আলোচনার মধ্যে নিয়ে এলাম, কিন্তু আজকের একটা বিশেষ কথা বলবো, তার কারণ এই উইকটা হচ্ছে ইমিউনাইজেশন উইক, সেটা আমরা সেলিব্রেট করছি এবং ইমিউনাইজেশনের কথা অবশ্যই আজকের টপিকের সঙ্গে আমরা তুলবো, কারণ হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে কোনো রকম ইমিউনাইজেশনের ব্যবস্থা আছে কি? কারণ অনেকের ক্ষেত্রে এই যে যাদের ধরুন বিভিন্ন ধরনের নেশা যারা করেন বা কারোর হেরিডিটারি এই ধরনের আগে কোনো রকম কেস রয়েছে, সেক্ষেত্রে কি ইমিউনাইজেশন So সম্ভাবনা আছে? immunization মানে vaccination. হুম So for the public. So ক্যান্সার জেনারেলি হেড এন্ড নেক ক্যান্সারের জন্য স্পেসিফিক কোনো ইমিউনাইজেশন বা ভ্যাকসিন এখন অ্যাভেলেবল নয়, হুম কিন্তু একটা ভ্যাকসিন আছে শরীরের যে কোনো সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনটাই আছে যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর আগেনস্টে প্রোটেক্ট করে, হুম and it is routinely being given and it should be given to all females below 25 years old. খুব ভালো এফিকেসি থাকে, হুম অ্যান্ড ডিটেলে আমাদের গাইনি অনকোলজিস্ট বেশি ভালো বলতে পারবেন। বেশ, অ্যান্ড বাট ইউ শুড অলসো নো কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের থেকে ক্যান্সার মুখেও পাওয়া যায়, আচ্ছা, মুখে অ্যান্ড গলায়ও পাওয়া যায়। হুম So that vaccine, see, vaccination is a very important part in our society, হুম not only for children. For children, definitely all parents are going, even হুম government, হুম but even for adults, we should definitely like human papilloma virus vaccine for cervical cancer, and even that human papilloma virus also affects head and neck cancer. So mainly it is for cervical cancer, but maybe it has an adjuvant role for head and neck cancer also. হুম So vaccination is a very important thing, and as it's a vaccination week, I will say all children and adults should get vaccines. We are very aware of the vaccine, our vaccination thing, covid এর পর থেকে আমরা vaccination এর হুম ব্যাপারে একটু now we aware হয়েছি। aware হয়েছি। Like now we have that for adult influenza vaccine is there, that হুম common cold cough, হুম that everyone should get it done. Why shall we allow the virus or the bacteria to infect us? Now if there is a vaccine to get protected, definitely আমাদেরকে তার against আপনি এই যে এজটা মেনশন করলেন 20 below 25 is the best efficacy. 40 years অবধি এই ভ্যাকসিনটা দেয়া যায় যতটা আমি জানি, হুম but below 25 it is best efficacy for the, and it is mainly given for females. It can also be given to males. That is what my knowledge about is. I don't practice vaccination, neither I practice gynae onco, so I'm not the Okay. correct person to আমরা আজকে ইমিউনাইজেশন নিয়ে এইটুকুই আলোচনার মধ্যে রাখলাম, কারণ আমরা এই থ্রু দিয়ে সার্ভাইকাল ক্যান্সারটাও একটু টাচ করে গেলাম, কারণ ইমিউনাইজেশন উইক যেহেতু আমরা সেলিব্রেট করছি। কিন্তু তার আগে আমরা হেড অ্যান্ড নেক ক্যান্সারের যে বিষয়গুলো আজকের আলোচনার মধ্যে রেখেছিলাম সেটা হচ্ছে রিকনস্ট্রাকশন, রিহ্যাবিলিটেশন এবং ফলো আপ। আমরা কোয়ালিটি অফ লাইফটাকে কিভাবে একেবারে নর্মাল লাইফের দিকে নিয়ে যেতে পারি, তার কিন্তু বিভিন্ন প্রসেস আছে। একটু যদি সচেতনতার সঙ্গে আমরা চিকিৎসকের পরামর্শ মেনে চলি, তাহলে কিন্তু হয়তো ক্যান্সার হওয়ার পরেও কিন্তু সেই নর্মাল লাইফটা আমরা পেতে পারি। তার জন্য প্রয়োজন একটু সচেতনতা আর সাবধানতা অবলম্বন। আজকে আলোচনা আর বেশি দূর নিয়ে যাব না, এর পরবর্তীতে যদি আবারও এই ক্যান্সার নিয়ে আমরা আরো কিছু দিক আপনাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে হয়তো আরো কিছু দিশা দেখাতে পারবো এবং আপনাদেরকে সচেতন করতে পারবো। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আগামীতেও এই ধরনের কোনো বিষয় নিয়ে আসবো যে বিষয়গুলো আমরা এর আগে কখনো আমি আলোচনা একটাই লাইন বলতে যাবো হ্যাঁ। লাস্টে কি ভয় পাওয়ার কিছু নেই। ইভেন স্টেজ 4 ক্যান্সারে হুম we can definitely try and get the patient কে back to quality of life যতটা ভালো and back to work আমরা নিয়ে যেতে পারি। So don't get afraid. আপনার যে কোনো স্টেজে আছে ক্যান্সার, বা যদি ক্যান্সারের সন্দেহ আছে, আপনাকে ডেফিনেটলি একটা স্পেশালিস্টের কাছে গিয়ে চিকিৎসাটা নিয়ে নেওয়াই উচিত, which is scientific. একেবারেই। Thank you. এর থেকে বড় ভরসা আর কিছু হতে পারে না, কারণ ক্যান্সার আজকের দিনে এমন একটা অসুখ যেটা আমরা প্রায় অনেক জনের মধ্যেই দেখতে পাই, এরকম নয় যে রেয়ার। সেক্ষেত্রে একটু সচেতন থাকাটা এবং আমরা চিকিৎসকের পরামর্শ যদি নিয়ে চলতে পারি, তাহলে কিন্তু ক্যান্সার নিয়েও নর্মাল লাইফে
আমরা ফিরতে পারি। এইটুকুই বলার আপনাদের সামনে। যদি আমরা একটু দিশা দেখাতে পেরে থাকি, তাহলে সেটাই আমাদের সার্থকতা আজকের এই ফেসবুক লাইভে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। নমস্কার।